আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তামিল সাসপেন্স থ্রিলার মুভি। মুভিটির নাম গেম অন। সাসপেন্স থ্রিলার মুভি বলতে যে মুভিটিতে শুধু সাসপেন্সই আছে, রোমান্স নেই, মজা নেই, এমন কিন্তু না। মুভিটিতে আপনি যা চান সবই আছে। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। তো হাই, আমি এস আর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতেই অতীতের কিছু রহস্যজনক সিন দেখানো হয়। ரொம்ப கொடூரமான முறையில ஒரு கொலை நடந்திருக்கு. ஊரே இத பார்த்து நடந்தது. வயசுல இவ்வளவு பெரியவர் யாராலையும் நம்ப முடியல. ஆனா இவரை பார்த்த மக்கள் எல்லாருக்கும் பயந்து போயிருக்காங்க. இந்த வயசுல இருக்கிற ஒருத்தர் இவ்வளவு கொடூரமா ஒரு கொலை பண்ணிருக்கு। তো কাহিনী বর্তমানে আসলে সিদ্ধার্থ নামের একজন ব্যাকগ্রাউন্ড থেকে বলে, গেম লুপ নামের এই কোম্পানিতে আমি গত 3 বছর থেকে জব করি। এটা হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু রাহুল। এই রাহুলকে ছাড়া আমি আমার জীবনে কিছু কল্পনাই করতে পারি না। তবে রাহুলের থেকেও আমার কাছে যদি কেউ বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে সেটা মৌ, আমার ভালোবাসা। সে আমার কাছে সবকিছু। গত 3 বছর ধরে আমি মৌকে খুশি করতে আমার সাধ্যমতো সবকিছু করেছি, কারণ মৌয়ের পাশে থাকলে আমি সব থেকে বেশি খুশি থাকি। এসব বলতে বলতে সিদ্ধার্থ কল্পনায় মৌয়ের সঙ্গে গরম হতে শুরু করতেই বস এসে কল্পনায় পানি ঢেলে দেয়। গেল মুডের সাত্তিয়ানাস হয়ে গেল। তো বস বলে, 3 মাস হয়ে গেল তুমি তোমার টার্গেট পূরণ করনি, আবার অফিসে বসে বসে সারাক্ষণ ঝিমাও। কাহিনী কি? তোমার বন্ধু রাহুলকে দেখেও তো কিছু শিখতে পারো। দেখো সে কিভাবে বিদ্যুতের গতিতে কাজ করে। 2 দিন সময় দিলাম তোমাকে, যদি এই 2 দিনের মধ্যে টার্গেট পূরণ করতে না পারো তাহলে আমি বলার আগে নিজেই রিজাইন দিয়ে চলে যাবে। এই বলে বস চলে গেলে সিদ্ধার্থ মহা টেনশনে পড়ে যায়। আসলে সিদ্ধার্থ সহজ সরল হওয়ায় অফিসের সবাই তার মাথায় কাঁঠাল ভেঙে খায়, মানে সবাই তার থেকে নিজেদের কাজ করে নেয়। ফলে সিদ্ধার্থ নিজের কাজ কমপ্লিট করতে সবসময় পিছিয়ে পড়ে। তো বস 2 দিন সময় দিয়েছে, বাট 2 দিনে কাজ শেষ করা তো সম্ভব না। তাই সিদ্ধার্থ চাকরি হারানোর ভয়ে অনেক চিন্তিত হয়ে পড়লে রাহুল এসে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, আমি সন্ধ্যায় তোর বাড়িতে গিয়ে তোর সব সমস্যার সমাধান করে দেব। শুধু তুই 2 বোতল বিয়ারের ব্যবস্থা করিস, তাহলেই হবে। রাহুলের কথায় সিদ্ধার্থ স্বস্তি পায় ও বলে, আচ্ছা ঠিক আছে। সিন চলে আসে সিদ্ধার্থের বাসায়। আমরা দেখি সিদ্ধার্থের এত বড় একটা বিপদেও সিদ্ধার্থের গার্লফ্রেন্ড শরীর চর্চা নিয়ে ব্যস্ত। তো সিদ্ধার্থ রাহুলকে বলে, বন্ধু মোর ভবিষ্যৎ আমার উপর ডিপেন্ড হয়ে আছে, তাই প্লিজ তুই চাকরি বাঁচানোর কিছু একটা আইডিয়া দে। রাহুল এক পেগ মেরে বলে, দেখ বন্ধু, প্রতিটি প্রশ্নেরই যেমন আগে থেকে উত্তর থাকে, ঠিক তেমনি প্রতিটি সমস্যারও আগে থেকে সমাধান থাকে। এর মাঝেই সিদ্ধার্থের গার্লফ্রেন্ড গরমে তেতে এসে সিদ্ধার্থের কপালে একটা চুমু দিয়ে বলে, বাবু তুমি টেনশন করছো কেন, রাহুল তো আছেই, ও সবকিছু ঠিক করে দেবে। রাহুল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মৌ বলে, রাহুল কিন্তু ঠিকই বলেছে, প্রতিটি সমস্যারই আগে থেকে সমাধান থাকে। ব্যাস, এটা শুনতেই সিদ্ধার্থের কিছু একটা মনে পড়ে যায়, আর সিদ্ধার্থ তাড়াতাড়ি গিয়ে আলমারি থেকে একটা কার্ড বের করে অনেক খুশি হয়। আসলে সিদ্ধার্থ কিছুদিন আগে অনেক বড় একটা কোম্পানির সঙ্গে তাদের কোম্পানির হয়ে স্পন্সরশিপের ডিল করেছিল, কিন্তু সে এটা বসকে বলতেই ভুলে গেছে। তাই সিদ্ধার্থ যদি আগামীকালকে এটা বসকে জানায় তাহলে জবটা তো রক্ষা পাবেই, সাথে প্রমোশনও পাক্কা। এটা ভেবে সিদ্ধার্থ মহা খুশি। সিন পরের দিন অফিসে আসলে দেখি বস সেই স্পন্সরশিপের ডিলটা হাতে পেয়ে মহা খুশি। কিন্তু একই বস দেখি এর জন্য রাহুলকে ধন্যবাদ দিচ্ছে এবং রাহুল প্রমোশন পাচ্ছে। এমন সময় সিদ্ধার্থ অফিসে আসলে বস টিস করে বলে, আসেন স্যার আসেন, আপনাকে কিছুদিন আগে একটা স্পন্সরশিপের কাজ দিয়েছিলাম, আপনি তো সেটা করার সময় পাননি, অথচ এদিকে দেখেন রাহুল সেটা করে ফেলেছে। সিদ্ধার্থ বলে, বস ওই স্পন্সরশিপের ডিলটা আমি করেছি, রাহুল ওটা চুরি করে এনেছে। এটা শুনে বস রেগে মেগে বলে, এত বড় মিথ্যা বলতে তোমার লজ্জা করে না?
যাও, আজকেই আমার অফিস থেকে বেরিয়ে যাও। এই বলে বস সিদ্ধার্থকে জব থেকে বের করে দেয়। নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে এভাবে প্রতারিত হয়ে সিদ্ধার্থ পুরোদমে ভেঙে পড়ে। সিদ্ধার্থ কখনো কল্পনাও করেনি যে রাহুল তার সঙ্গে এমনটা করবে। তো সিদ্ধার্থ অসহায় হয়ে অফিস থেকে বাসায় ফিরলে হঠাৎ করে রুমের ভিতরে কারো সঙ্গে মৌকে হেসে হেসে কথা বলতে শুনে অবাক হয়। এরপর সিদ্ধার্থ ধীরে ধীরে সেই রুমের কাছে এসে পর্দাটা সরাতেই দেখে তার কলিজার টুকরো গার্লফ্রেন্ড অন্যের কিডনির উপরে বসে খুনসুটি করতেছে। মনটা তাইলে কি কয়? এর চেয়েও মন তিতা করা কথা হলো, সিদ্ধার্থের যতনে আবাদ করা ফসল যে ছাগলে খাচ্ছে সে আর কেউ নয়, এটা সিদ্ধার্থের বন্ধু রাহুল। লেও ঠেলা, হারামি চাকরিও খেয়ে দিল, আবার গার্লফ্রেন্ডকেও। সিদ্ধার্থ মনের কষ্টে একা গলা ফেটে চিৎকার করতে থাকে। তো রাহুল ফসল সব তছনছ করে বের হয়ে এসে সিদ্ধার্থকে দেখে থমকে যায়। সিদ্ধার্থ রেগে মেগে দৌড়ে এসে মৌয়ের গলা টিপে ধরলে মৌ হেসে দিয়ে বলে, এমন ক্ষমতা তুমি বিছানায় দেখাতে পারো না কেন? হ্যাঁ এইটা কোনো কথা? তো সিদ্ধার্থ অসহায়ের মতো বউয়ের সামনে বসে পড়ে বলে, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, প্লিজ মৌ তুমি আমাকে ছেড়ে যেও না। এই বলে সিদ্ধার্থ মৌকে রিকোয়েস্ট করতে থাকলে মৌ বলে, এসব বলে এখন আর লাভ নেই, কারণ আমি আমার হৃদয়টা রাহুলের হাতে তুলে দিয়েছি, সাথে তোমার স্পন্সরশিপের ডিলটাও আমি চুরি করে রাহুলকে দিয়েছি, কারণ আমি জানি তুমি আমাকে কখনোই সুখে রাখতে পারবে না, তুমি একটা লুজার। এই বলে মৌ রাহুলকে নিয়ে চলে গেলে সিদ্ধার্থ নির্বাক হয়ে এভাবেই বসে থাকে। এরপর দেখি সিদ্ধার্থ এক বুক কষ্ট নিয়ে মদ গিলতে গিলতে রাগ করে একটা আবর্জনার স্তূপের দিকে আসতেছে। দুইটি বাবাখোর আবার সিদ্ধার্থকে পেয়ে চাকু দেখিয়ে হুমকি ধামকি দিয়ে বলে, কি আছে সব বের কর। সিদ্ধার্থ বলে, আমার কাছে এই একটা মদের বোতল ছাড়া আর কিছুই নেই, তোরা একটা কাজ কর, আমার কিডনি লিভার সব বের করে নে। এই বলে সিদ্ধার্থ জামা কাপড় সব খুলতে শুরু করলে ছেলেগুলো ভয়ে সেখান থেকে কেটে পড়ে। তখন আমরা দেখি সেখানে একটা ক্যামেরা লাগানো আছে। তো মৌয়ের বলা কথাগুলো ভেবে সিদ্ধার্থের রাগ উঠে গেলে সিদ্ধার্থ সেখানে থাকা কিছু জিনিসে আঘাত করে নিজের রাগ কমাতে থাকে। এরপর পাশেই একটা জায়গায় বসে পড়ে বোতলে অনেকগুলো ঘুমের ঔষধ মেশায়। এবার এটা খেয়ে নিজেকে শেষ করে দিবে, ঠিক তখনই একটা মাসি ডিস্টার্ব শুরু করে। জ্বালা। তো সিদ্ধার্থ মাসিটিকে যতই তাড়ানোর চেষ্টা করতেছে মাসিটি ততই ঘাড়তারামো করতেছে। এমন সময় আননোন নাম্বার থেকে সিদ্ধার্থের ফোনে একটা কল আসে। সিদ্ধার্থ কলটি রিসিভ করলে একজন বলে ওঠে, হাই সিদ্ধার্থ, রিয়েল টাইম সাইকোলজিক্যাল গেমে আপনাকে স্বাগতম। আপনার বর্তমান লোকেশনের কারণে আমরা আপনাকে এই খেলায় নির্বাচিত করেছি। যদি আপনি 60 সেকেন্ডের মধ্যে আপনার সামনে থাকা বিরক্তিকর মাসিটিকে মারতে পারেন তাহলে 1 লাখ টাকা পুরস্কার পাবেন। সিদ্ধার্থ বিরক্ত হয়ে ফোনটা ফেলে দেয়। বাট এই হালারপুত মাসি আবার বিরক্ত শুরু করলে সিদ্ধার্থ ভাবে, শালা তোকে না মারলে আমি মরেও শান্তি পাবো না। এই বলে সিদ্ধার্থ একটা কাগজ হাতে নিয়ে 3, 2, 1, 0 অ্যাকশন। লে বেটা, এবার ঘ্যান ঘ্যান কর। তো সিদ্ধার্থ এবার শান্তিতে মরতে যাচ্ছে। এমন সময় সিদ্ধার্থের ফোনে একটা ভয়েস মেসেজ আসে যে গেমের প্রথম লেভেল কমপ্লিট করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে, ধন্যবাদ। সিদ্ধার্থ পুরোই শক। তো সত্যি সত্যি যদি এই গেম খেলে টাকা পাওয়া যায় তাহলে তো অনেক মজা। তাই সত্যিই টাকা এসেছে কিনা তা যাচাই করার জন্য সিদ্ধার্থ সোজা এটিএম বুথে আসে ও ব্যালেন্স চেক করে। দেখে হ্যাঁ, সত্যি সত্যি টাকা ঢুকেছে এবং তা বেরো হচ্ছে। সিদ্ধার্থের তো সেই মজা লাগে। তখনই আমরা দেখি কোনো এক সিক্রেট টিম সিসিটিভির মাধ্যমে সিদ্ধার্থের গতিবিধির উপরে নজর রাখতেছে। সিন আবার সিদ্ধার্থের কাছে আসলে দেখি সিদ্ধার্থ সেই টাকাগুলো নিয়ে একটি রেস্টুরেন্টে এসে খাবার খাচ্ছে। এমন সময় সিদ্ধার্থের ফোনে আবারও একটা কল আসে। সিদ্ধার্থ কলটি রিসিভ করলে একটা মেয়ে বলে, গেমটি খেলে মজা পেয়ে থাকলে 1 চাপুন। সিদ্ধার্থ মজা তো পেয়েছেই, তাই 1 চাপে। তখন মেয়েটি বলে, আপনি যদি 3 মিনিটের ভিতরে কোনো বাচ্চাকে কাঁদাতে পারেন তাহলে 3 লাখ টাকা পাবেন। এটা শুনে সিদ্ধার্থ আশেপাশে তাকালে দেখে একটি বাচ্চার মা তার বাচ্চাকে রেখে রেস্টুরেন্টের ভিতরে বার্গার নিতে যাচ্ছে। সিদ্ধার্থ সুযোগ বুঝে সেই বাচ্চাটির কাছে গিয়ে বাচ্চাটিকে কাঁদানোর চেষ্টা শুরু করলে বাচ্চাটি উল্টো আরো হাসতে থাকে। তো বাচ্চাটি সিদ্ধার্থকে নকল করতেছে দেখে সিদ্ধার্থ বুদ্ধি খাটাই ও ধ্যাম করে নিজের মাথা টেবিলে আঘাত করে। সাথে মেয়েটিও এটা করাই মাথায় আঘাত পায় ও কেঁদে ফেলে। ব্যাস, সিদ্ধার্থ টাস্ক জিতে যাওয়ায় খুশি হয়ে ফোনের দিকে তাকাই আর তখনই তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকে যায়। ওই সিদ্ধার্থ খুশিতে পুরো গুলগুলা। তো সিদ্ধার্থ সেই টাকাগুলো নিয়ে সোজা বাড়িতে চলে আসে ও ক্লান্ত হয়ে মেঝেতেই শুয়ে পড়লে এখানেই সকাল হয়ে যায়। সকালবেলা ফোনের রিংটোন শুনে সিদ্ধার্থের ঘুম ভাঙলে সিদ্ধার্থ দেখে আবারও কল এসেছে। সিদ্ধার্থ তাড়াতাড়ি কলটা রিসিভ করলে মেয়েটি বলে, কি এই খেলা আপনাকে অনেক আনন্দ দিচ্ছে তাই না? সিদ্ধার্থ বলে, শুধু আনন্দ নয়, এই খেলা আমাকে পুরনো সুখ পাইয়ে দিচ্ছে। এটা শুনে মেয়েটি বলে, তাহলে আপনি এবার এমন লোকগুলোকে সিলেক্ট করুন যারা আপনাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। আপনি যদি 1 ঘন্টার ভিতরে সেই মানুষগুলোকে আপনার থেকেও বেশি কষ্ট দিতে পারেন তাহলে 5 লাখ টাকা পাবেন। যদি এই গেমটি খেলতে চান তাহলে 1 চাপুন। সিদ্ধার্থ কিছু না ভেবে দুম করে 1-এ চাপ দিয়ে দেয়। ব্যাস, এরপর দেখি সিদ্ধার্থ দেবদাস ভাব ছেড়ে পুরোই অস্থির একটা স্টাইলে তার অফিসে চলে এসেছে। কারণ
কারণ এখান থেকেই সিদ্ধার্থ তার জীবনের সবচেয়ে বড় কষ্ট পেয়েছে। তো সিদ্ধার্থ ধীরে ধীরে অফিসের ভিতরে ঢুকতেই দেখে সিদ্ধার্থ যে পোস্টে ছিল সেই পোস্টে এখন মৌ জব করতেছে, আর রাহুল মৌয়ের প্রেম লীলা অফিসেই জমে উঠেছে। তো সিদ্ধার্থ সিটি মারলে হঠাৎ সিদ্ধার্থকে দেখে দুজনেরই প্রেম লীলা গায়েব হয়ে যায়। সিদ্ধার্থ মৌয়ের কাছে এসে বলে, আরে বাহ, আমার জায়গায় তোমাকে বেশ ভালোই মানিয়েছে দেখছি। মৌ বলে, ও হ্যালো, আমি তোমার জব কেড়ে নেইনি, আমি আমার যোগ্যতায় এই জব পেয়েছি। রাহুল উঠে এসে বলে, খবরদার আমার জানুকে কিছু বলবি না। ব্যাস সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ জানুর গালে কষিয়ে ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে দেয়। রাহুল তো ভয়ে শেষ। তো সিদ্ধার্থ এবার মৌয়ের কাছে বসে পড়লে মৌ ভয়ে বলে ওঠে, এই জবটা রাহুল আমাকে পাইয়ে দিয়েছে। এটা শুনতেই রাহুল পিছন থেকে কেটে পড়তে ধরলে সিদ্ধার্থ উঠে এসেই, লে বেটা, পীড়িতের শখ মিটেছে। তো অফিসে চিল্লাচিল্লি শুনে বস সেখানে ছুটে আসলে সিদ্ধার্থ বলে, আরে টাকলা, এরপর তো আমি নিজেই তোর কাছে যেতাম, তুই হুদাই কষ্ট করে আসতে গেলি কেন? এটা শুনে বস খেপে গেলে সিদ্ধার্থ ধ্যাম করে বসকে একটা মেরে দেয়। এমন সময় সিকিউরিটি তেড়ে আসলে কোনো কথা নেই, সিদ্ধার্থ সিকিউরিটিকেও তামিল স্টাইলে তুলেই একটা আছাড় মারে। সবাই তো রীতিমতো অবাক। এর মাঝে আরো সিকিউরিটি গার্ড ছুটে আসলে সিদ্ধার্থ একের পর এক সবাইকে রামধোলা দিতে থাকে। অ্যাকশন চলছে তো চলছেই। যেই আসতেছে সিদ্ধার্থ হিরো স্টাইলে তাকেই শুইয়ে দিচ্ছে। সিদ্ধার্থের এমন হিরোগিরি দেখে অফিসের একটা মেয়ে খুশি হয়ে সিটি মারে। তো সিদ্ধার্থ সবাইকে শুইয়ে দিয়ে সেই অস্থির একটা স্টাইলে সানগ্লাস পরে অফিস থেকে বেরিয়ে আসলে দেখে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকা চলে এসেছে। এটা দেখে সিদ্ধার্থ মহা খুশি। আর এভাবেই সিদ্ধার্থ একের পর এক গেমের লেভেলগুলো কমপ্লিট করতে থাকলে এই গেমের মাস্টার খুশি হয়ে সিদ্ধার্থকে একটা দামি গাড়ি গিফট করে। এমনকি তারা সিদ্ধার্থকে 1 মিনিটের ভিতরে শর্টগান সাজানোর একটা চ্যালেঞ্জও দেয়। সিদ্ধার্থ অনেক কষ্টে সেই লেভেলটাও কমপ্লিট করে ফেললে অনেকগুলো টাকা পায়। তো এভাবেই সিদ্ধার্থ গেমের ছোটখাটো লেভেলগুলো কমপ্লিট করতে করতে বড় লেভেলের দিকে এগিয়ে আসে। তখন এই গেমের মূল মাস্টার সিদ্ধার্থকে ফোন করে বলে, কংগ্রাচুলেশন, তুমি আমাদের গেমের প্রো লেভেলের একজন খেলোয়াড় হয়ে গেছো। সিদ্ধার্থ বলে, আপনি কে বলুন তো, আর আপনি কেনই বা এই গেমে আমাকে বেছে নিয়েছেন? মাস্টার বলে, আমি সব প্রশ্নের উত্তর তোমাকে সঠিক সময়ে দিয়ে দেব। সিদ্ধার্থ বলে, যদিও আমি জানি না কেন আমি এই গেম খেলতেছি, তবে গেমটা খেলে খুব মজা পাচ্ছি। মাস্টার বলে, এত তাড়াতাড়ি উত্তেজিত হইও না, কারণ এই গেম ফোনের ভিডিও গেমের মতো সহজ নয়। এটা একটা বাস্তব জীবনের গেম। কেউ একবার এই গেমে এন্ট্রি নিলে গেম শেষ না করা পর্যন্ত জীবিত ফিরতে পারে না। সিদ্ধার্থ বলে, নো প্রবলেম, আমার বাঁচার জন্য কোনো ইচ্ছেও নেই যে মরা নিয়ে আফসোস হবে। মাস্টার বলে, সাবাস, স্মার্ট বয়। তো আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই গেমে কিছু নিয়ম আছে। 1, এই গেমে একবার প্রবেশ করলে নিজ ইচ্ছাতে বের হওয়া যাবে না। 2, এই গেমের বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করা যাবে না। সিদ্ধার্থ বলে, নো প্রবলেম। তখন মাস্টার বলে, ওকে, তাহলে পরবর্তী লেভেলের জন্য মানসিক এবং শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করো, কারণ নেক্সট লেভেলগুলো মারাত্মক হতে চলেছে। সিদ্ধার্থ বলে, ওকে মাস্টার। এই বলে সিদ্ধার্থ কলটা কেটে দেয়। সিন চলে আসে একটা মেয়ের কাছে। মেয়েটি বিড়ির মাঝে ধনিয়া পাতা ভরে এবং সেটাতে অস্থির একটা টান মেরে নাচতে শুরু করে। কি ভাবতেছেন, এই পাঙ্কু মেয়েটি আবার কে? আসলে এটা সেই মেয়ে যে মেয়েটি অফিসে সিদ্ধার্থের মারামারি দেখে সিটি মেরেছিল। আর মেয়েটি এখন যে রুমে নাচতেছে এটা সিদ্ধার্থেরই রুম। তো সিদ্ধার্থ তার রুমে আসতেই মেয়েটি বলে, গুড মর্নিং ব্রো। সিদ্ধার্থ অবাক হয়ে বলে, এই কে তুমি? ভিতরে ঢুকলে কিভাবে? আর রুমের ভিতরে এভাবে সিগারেট খাচ্ছ কেন? মেয়েটি বলে, কুল ব্রো, আমার নাম তারা, ওই যে অফিসে সিটি মারলাম সেই মেয়েটি। এটা শুনে সিদ্ধার্থ বলে, ও তুমি তো, তুমি আমাকে ফলো করছো কেন? তারা বলে, হ্যালো মিস্টার, আমি তোমাকে ফলো করছি না, ঠিক আছে? গতকাল তুমি যখন অফিসে মারধর করছিলে তখন আমি এক্সাইটেড হয়ে সিটি মেরেছিলাম, আর এজন্য বস আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আসলে অনেকেই বসকে ইচ্ছে মতো কেলাতে চায়, বাট তোমার মতো সাহস কজনেরই বা আছে? ব্রো, আমি তোমার পুরো ফ্যান হয়ে গেছি। এই বলে তারা হাত মেলাতে ধরতেই সিদ্ধার্থ বলে, তোমার এসব কাহিনীবাজি শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। যে রাস্তা দিয়ে এসেছো সোজা সেই রাস্তা ধরে চলে যাও। তারা বলে, আমি তোমার প্রশংসা করতে এসেছি বলে নিজেকে স্মার্ট মনে করো না, বুঝেছো? তুমি কিন্তু মোটেও আমার টাইপের নও। সিদ্ধার্থ বলে, ঠিক আছে, তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু তারা যেতে না চাইলে সিদ্ধার্থ বলে, তুমি আসলে কি চাও বলো তো? তারা বলে, আমি তোমার কারণে চাকরি হারিয়েছি, সুতরাং আমি চাকরি পাওয়া পর্যন্ত তোমাকেই আমার দায়িত্ব নিতে হবে। সিদ্ধার্থ বলে, আমাকে অত্যাচার না করে চলে যাও তো। তারা বলে, আগে তো তুমি বিড়ালের মতো ম্যাও ম্যাও করতে, বাট এখন দেখছি কোবরার মতো হিসিস করছো। তাহলে তুমি আগে অ্যাক্টিং করতে নাকি এখন অ্যাক্টিং করছো? এটা শুনে সিদ্ধার্থ চোখ গরম করে তারার দিকে তাকালে তারা বলে, বুঝে গেছি, এখনকারটাই রিয়েল। তো বস, এই অ্যাটিটিউডটা ধরে রাখেন, মেয়েরা তোমার উপর ফ্ল্যাট হয়ে যাবে। এই বলে তারা সানগ্লাসটা পরে বিড়িতে একটা সুকটান মেরে মুস্কি হাসি দিয়ে চলে যায়। আর সিন চলে আসে সেই সিক্রেট টিমের কাছে। আমরা দেখি এই লোকগুলো সিদ্ধার্থের বাড়িতেও গোপন ক্যামেরা লাগিয়ে সিদ্ধার্থের উপর নজর রাখতেছে। তো
তো মাস্টার এসে সিদ্ধার্থের ব্যাপারে জানতে চাইলে এরা বলে, স্যার আমরা যেমন পরিকল্পনা করেছি সিদ্ধু তেমন ভাবেই চলতেছে। এটা শুনে মাস্টার এদেরকে উৎসাহ দিয়ে চলে যায়। পরের দিন সকালে সিদ্ধার্থ ঘুম থেকে উঠে বক্সিং করতেছে, এমন সময় তারা এসে দরজায় দাঁড়িয়ে লাইন মারা স্টাইলে দেখতে থাকে। সিদ্ধার্থ তারার দিকে তাকালে তারা বলে, এই চলো না। সিদ্ধু বলে, কোথায়? তারা বলে, কাবাব খেতে। সিদ্ধু কোনো কথা না বলে তারা বলে, আমি অনেক কষ্ট করে রেস্টুরেন্টে একটি টেবিল বুক করেছি, যদি তুমি না যাও তাহলে কষ্টটা বৃথা যাবে। এসব বলেই তারা কোনো রকমে সিদ্ধুকে ম্যানেজ করে রেস্টুরেন্টে নিয়ে আসলে হঠাৎ করে সেই একই রেস্টুরেন্টে মৌ ও রাহুলকে নিয়ে খেতে আসে। তো সিদ্ধুর সাথে তারাকে দেখে এরা তো অবাক। এর মাঝেই সিদ্ধু খাওয়া শেষ করে উঠে যেতে ধরলে তারা লাইন মারার চেষ্টা করে। তখন সিদ্ধু বিরক্ত হয়ে তারাকে পাত্তা না দিয়ে চলে যায়। এটা দেখে মৌ তারার কাছে এসে বলে, ওই ওর সাথে লাইন মারছিস কেন? তারা কিছু বলে না। মৌ বলে, ও কাজে যেমন নিকম্মা রোমাঞ্চেও কিন্তু তেমনই নিকম্মা। তারা কিছু বলে না। মৌ বলে, মনে হচ্ছে তুই এখনো বিছানায় যাসনি, তাই জানিস না। এবার তারা বলে ওঠে, আমাকে জ্ঞান দিতে আসিস না। তোরটা ছিল লালসা, কিন্তু আমারটা ভালোবাসা। আর হ্যাঁ, আমরা অলরেডি রোমান্স করেছি। সে পুরো আমাকে পাগল করে দেয়। এটা শুনে মৌ অবাক হতেই সিদ্ধু এসে তারাকে বলে, জানো চলো। তখন তারা মৌয়ের দিকে তাকিয়ে দুম করে সিদ্ধুকে কিস করে বসে। এটা দেখে রাহুল ও মৌ দুজনেই তো ঝটকা খেয়ে যায়। তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তারা সিদ্ধুকে বলে, সরি সিদ্ধু, কিছু মনে করো না, আমি আসলে মৌকে জেলাস ফিল করানোর জন্য কিসটা করেছিলাম। এছাড়া আমার কিন্তু কোনো বাজে উদ্দেশ্য ছিল না। সিদ্ধু বলে, আমি বুঝতে পেরেছি, তবে আমি চাই না তুমি এভাবে আমার কাছে চলে আসো, কারণ আমি যাকেই ভালোবাসি সেই একদিন আমাকে ছেড়ে চলে যায়। এটা শুনে তারা খুশি হয়ে বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো? এই বলি তারা খুশিতে গুলগুলা হয়ে চলে যায়। আর আজ থেকে এদের মাঝে অফিসিয়ালি রিলেশন শুরু হয়ে যায়। তো রিলেশন যখন হয়ে গেল তখন গান তো শুরু হবেই। এখন এরা একসাথে সময় কাটাবে, সারাক্ষণ খুনসুটি করবে, দুষ্টামো করবে, বাহিরে ঘুরবে ফিরবে, বাসায় এসে রোমান্স করবে, টিভি দেখতে দেখতে রোমান্স করবে, কিচেনে রান্না করতে গিয়েও রোমান্স করবে, আরো কত কি। তাই এদের এসব রোমান্স দেখে আমাদের লাভ নাই, চলুন আমরা সময় নষ্ট না করে সামনের কাহিনীতে যাই। তো এভাবেই এদের দিনকাল হাসি খুশিতেই যাচ্ছিল। হঠাৎ একদিন গেম মাস্টার সিদ্ধুর কাছে একটি লোকেশন পাঠিয়ে দেয়। সিদ্ধু মাস্টারের কাছে কল করলে মাস্টার বলে, এই লোকেশনে যাও, তাহলেই বুঝতে পারবে কি করতে হবে। তবে হ্যাঁ, টাস্কটা কমপ্লিট করার সময় মাত্র 10 মিনিট। ব্যাস, সিদ্ধু সঙ্গে সঙ্গে সেই লোকেশনে পৌঁছালে দেখে এখানে বক্সিং খেলা হচ্ছে। সিদ্ধু বুঝতে পারে এখানে বক্সিং খেলাটাই তার গেমের টাস্ক, কিন্তু সিদ্ধু এটা বুঝতে পারছে না এখানে তাকে কি করতে হবে। বিপক্ষ প্লেয়ারকে আঘাত করতে হবে নাকি বিপক্ষ প্লেয়ারের হাতে আঘাত খেতে হবে, এসব ভেবে সিদ্ধু ভয়ে চলে যাওয়ার জন্য পিছনে তাকাতেই দেখে দেয়ালে লেখা, যুদ্ধ করলে তাকে যোদ্ধা বলে, আর যুদ্ধ থেকে পালালে তাকে কাপুরুষ বলে। তুমি কোনটা হতে চাও? সঙ্গে সঙ্গে সিদ্ধু পিছনে ঘুরে বিপক্ষ প্লেয়ারকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তখনই সিদ্ধুর সামনের দেয়ালে একটি পোস্টার ঝুলানো হলে সিদ্ধু সেই পোস্টারে থাকা লেখাটা দেখে বুঝতে পারে এই লড়াইয়ে তাকে জিততে নয় বরং হারতে হবে। এটা দেখে সিদ্ধু চুপ করে থাকলে সেই বক্সারটি সিদ্ধুকে মারতে শুরু করে। তো ছেলেটি মারতেছে আর সিদ্ধু চুপচাপ মার খেয়ে যাচ্ছে, কারণ এভাবে 10 মিনিট মার খেলেই সিদ্ধু বক্সিং গেমে হেরে যাবে আর মাস্টারের গেমে জিতে যাবে। তো ছেলেটি সিদ্ধুকে মেরে মাটিতে ফেলে দিলে সিদ্ধু ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10 মিনিট শেষ হতে আর মাত্র 40 সেকেন্ড বাকি। এটা দেখে সিদ্ধু খুশিতে হাসতে থাকে। তো মার খেয়ে কাদার বদলে সিদ্ধু হাসছে দেখে ছেলেটি রেগে মেগে সিদ্ধুকে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। ব্যাস, পরিবার তুলে গালি দেওয়ায় সিদ্ধুর মাথায় রক্ত উঠে যায় ও সে রাগের মাথায় গেমের রুলস ভেঙে ছেলেটিকে ইচ্ছে মতো মারতে শুরু করে। মারতে মারতে একটা পর্যায়ে সিদ্ধু ছেলেটিকে মেরেই ফেললে সবাই সিদ্ধুর এমন ভয়ঙ্কর রূপ দেখে তো রীতিমতো আটকে ওঠে। একটুর মাঝে তারা বিষয়টি জানতে পেরে সিদ্ধুর কাছে ছুটে আসে ও বলে, তুমি সামান্য একটা গালির জন্য ওকে এভাবে মেরে ফেললে কেন? ও কুত্তার বাচ্চা বললে কি এমন হয়ে গেল? এটা শুনে সিদ্ধু রাগের মাথায় তারার গলা চেপে ধরলে তারা বলে, বুঝতে পেরেছি, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না? সিদ্ধু বলে, এসব বাজে কথা বন্ধ করো, আমি আমার মাকে অনেক ঘৃণা করি, এমনকি ওই মহিলা আমার সামনে আসলে আমি নিজেই তাকে খুন করব। এটা শুনে তারা বলে, আসলে আমরা যদি কাউকে ভালোবেসে তার ভালোবাসা না পাই তাহলে আমরা তাকেই সব থেকে বেশি ঘৃণা করি, অথচ আমরা ভিতরে ভিতরে সেই মানুষটাকেই সব থেকে বেশি ভালোবাসি। আর তোমার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। সিদ্ধু রাগ করে বলে, এসব জ্ঞান দেওয়া বন্ধ করে চলে যাও আমার চোখের সামনে থেকে। এটা শুনে তারা সিদ্ধুর উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সিদ্ধু বক্সিং করার সময় তারার বলা কথাগুলোই ভাবছিল। এমন সময় গেম মাস্টার সিদ্ধুকে কল করে বলে, সিদ্ধু, আবেগ মানুষকে দুর্বল করে দেয়, তাই আবেগ বাদ দিয়ে তুমি নিজেকে পরবর্তী লেভেলের জন্য প্রস্তুত করো। সিদ্ধু বলে, আমি সব সময় প্রস্তুত,
শুধু বলুন পরবর্তী লেভেলে আমাকে কি করতে হবে। এটা শুনে মাস্টার সিদ্ধুকে একটি বাড়িতে আসতে বললে সিদ্ধু রাতের অন্ধকারে সেই বাড়ির পাঁচিল টপকিয়ে ভিতরে ঢুকে পড়ে। মাস্টার তখন সিদ্ধুকে একটি লোকের ফটো সেন্ড করে বলে লোকটির নাম অর্জুন, বয়স 45। সে নিজেকে অনেক স্মার্ট মনে করে, তাই অর্জুনের বাসার সিকিউরিটি ভেঙে তোমাকে তার কাছে পৌঁছাতে হবে। এরপর তার ল্যাপটপ থেকে সমস্ত ফাইল কপি করে নিয়ে ল্যাপটপটা ভেঙে ফেলতে হবে। সিদ্ধু বলে আমি প্রস্তুত। এই বলেই সিদ্ধু অর্জুনের সিকিউরিটিদেরকে মেরে ধীরে ধীরে অর্জুনের বাড়ির ভিতরে চলে আসে এবং অর্জুন কিছু বুঝে ওঠার আগেই সিদ্ধু তাকে মেরে একটি চেয়ারের সঙ্গে তার হাত পা বেঁধে ফেলে। এরপর সিদ্ধু অর্জুনের ল্যাপটপ ওপেন করে তার সব ফাইল কপি করে নিয়ে চলে যাওয়ার সময় মাস্টারকে ফোন করে বলে মাস্টার মিশন কমপ্লিট। তখন মাস্টার বলে মিশন এখনো কমপ্লিট হয়নি, তুমি আবার অর্জুনের রুমে ফিরে যাও। তার রুমের আলমারির দ্বিতীয় ড্রয়ারে একটি পিস্তল আছে, সেটি দিয়ে ওকে মেরে ফেলো। সিদ্ধু অবাক হয়ে বলে মেরে ফেলবো মানে? মাস্টার বলে তুমি যদি অর্জুনকে মেরে না ফেলো তাহলেও সে মারা যাবে, আর তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে এই গেমে তুমি জিতে যাবে। সিদ্ধু এবার রেগে গিয়ে বলে আপনি কি ভাবছেন আমি পাগল? আপনি আমাকে যা আদেশ করবেন আমাকে তাই করতে হবে। এই বলে সিদ্ধু রাগ করে কলটা কেটে দেয়। তখন মাস্টার অর্জুনের রুমে থাকা একটি ফোনের মাধ্যমে সিদ্ধুকে বলে এখন তুমি যদি অর্জুনকে হত্যা না করো তাহলে তোমাকে হত্যা করার জন্য আমি অনেক খেলোয়াড় প্রস্তুত করে রেখেছি। এসব শোনার পরেও সিদ্ধু বলে আমি কখনোই একজন মানুষকে হত্যা করতে পারবো না। মাস্টার বলে ওয়াও, চমৎকার কথা বলেছ গৌতম সিদ্ধার্থ। ব্যাস, গৌতম সিদ্ধার্থ নামটি শুনতেই সিদ্ধু পুরো শক খেয়ে যায়। সে বলে কে আপনি, আর আপনি আমার এই গোপন নামটি কিভাবে জানলেন? মাস্টার বলে তোমার মা আর্চনা, তোমার দাদা সূর্য নারায়ণ, এমনকি আমি তোমার ছোটবেলার অতীতটাও জানি। তাই ভালো করে বলছি তুমি যে অতীত এতদিন গোপন করে রেখেছ সেটা প্রকাশ হওয়ার আগে যাও অর্জুনকে হত্যা করে গেমটা কমপ্লিট করো। এবার সিদ্ধু বাধ্য হয়ে অর্জুনকে মারার জন্য আবার ফিরে আসে, বাট অর্জুনকে গান পয়েন্ট করতেই অর্জুনের মা এসে থামিয়ে দিয়ে বলে আমি জানি না আমার ছেলের অপরাধ কি, কিন্তু কোনো মা তার চোখের সামনে সন্তানের মৃত্যু দেখতে পারে না, তাই তাকে হত্যা করার আগে তুমি আগে আমাকে হত্যা করো। এই বলে অর্জুনের মা পিস্তলটি নিজের দিকে ঘুরিয়ে নেয়। সিদ্ধু রাগের মাথায় অর্জুনের মাকেই গুলি করতে যায়, বাট নিজের বিবেকের কাছে হেরে গিয়ে কাউকে না মেরে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। তখন গেম মাস্টারের সেট করে রাখা কিছু ছেলে এবার সিদ্ধুর উপরেই হামলা শুরু করে। সিদ্ধু কোনো মতে একটি দরজার পিছনে লুকিয়ে পড়লে মাস্টার ছেলেগুলোকে কল করে চলে আসতে বলে। সিদ্ধু ব্যাপারটা বুঝে ওঠার আগে হঠাৎ তারা একটি গাড়ি নিয়ে চলে আসে এবং সিদ্ধুকে ঝটপট গাড়িতে উঠতে বলে। সিদ্ধু দৌড়ে এসে গাড়িতে উঠে পড়লে তারা সিদ্ধুকে শহর থেকে একদম বাহিরে নিয়ে এসে রাস্তার পাশে গাড়ি থামিয়ে বলে তোমার বদলে আমি অর্জুনকে মেরেছি, এজন্যই ওরা তোমাকে ছেড়ে দিয়েছে। এটা শুনে সিদ্ধু দুম করে তারার দিকে গান পয়েন্ট করে বলে আমার এই গেম সম্পর্কে তুমি কিভাবে জানলে? কে তুমি বলো? তারা বলে শান্ত হও, আমি বলছি। আসলে তুমি সহজ সরল হওয়ায় অফিসের সবাই যখন তোমাকে ঠকাতো, বস রোজ তোমাকে কথা শোনাতো, তখন আমার ভীষণ খারাপ লাগতো, কারণ আমি মনে মনে তোমাকে অনেক পছন্দ করতাম। এর মাঝেই বস যখন তোমাকে চাকরি থেকে বের করে দিল, আমি আমার করা একটা প্রমোশন ডিল তোমাকে দিয়ে তোমার জবটা রক্ষা করব, তাই আমি তোমার বাড়িতে এসেছিলাম। কিন্তু এসে দেখি তোমার গার্লফ্রেন্ড রাহুলের সাথে মিলে তোমাকে ধোঁকা দিয়েছে। এটা দেখে ইমোশনাল হয়ে তোমার প্রেমে পড়ে যায়। এরপর আমি রোজ যখন নানা বাহানাতে তোমার বাসায় যেতে শুরু করি, তখন একদিন শুনি তুমি ফোন কলে কার সাথে যেন কথা বলতেছো। কথাগুলো শুনে আমি বুঝতে পারি তুমি বিপজ্জনক কোনো গেমে জড়িয়ে গেছো। সেই থেকে আমি তোমাকে ফলো করেই এখান পর্যন্ত চলে এসেছি। এরপর তারা ইমোশনাল হয়ে বলে আমি মারা গেলেও কিছু যায় আসে না সিদ্ধু, বাট আমি চাই তুমি সবসময় নিরাপদে থাকো, কারণ আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি। যদি তুমি আমার কথা বিশ্বাস করো তাহলে আমাকে ভালোবাসতে পারো, আর বিশ্বাস না হলে এক্ষুনি মেরে ফেলো। এটা শুনে সিদ্ধু ইমোশনাল হয়ে তারার দিকে তাকাতেই মাস্টার সিদ্ধুকে কল করে। সিদ্ধু বিরক্ত হয়ে কলটি রিসিভ করলে মাস্টার বলে শাবাশ সিদ্ধু, তোমার এই লেভেল কমপ্লিট হয়েছে, এবার তোমার নেক্সট লেভেল হচ্ছে। সিদ্ধু থেমে দিয়ে বলে আমি আমার জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি ভাবতাম কেউ আমাকে ভালোবাসে না, তবে এখন আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। এই বলে সিদ্ধু তারার দিকে তাকালে তারা অনেক খুশি হয়। তো সিদ্ধু মাস্টারকে বলে তুই মনে হয় আমার অরিজিনাল নামটাই শুধু জানিস, বাট আমি অতীতে কি ছিলাম সেটা জানিস না, তাই ভালোই ভালোই আমার পথ থেকে সরে যা। এই বলে সিদ্ধু কলটা কেটে দিলে গেম মাস্টার ভয়ানক একটা হাসি দিয়ে ক্যামেরার সামনে আসে। তো ওদিকে সিদ্ধু তারাকে বলে আমি এতদিন নিজেকে দুর্ভাগ্যবান মনে করেছিলাম, কিন্তু আমার জীবনে তোমাকে পেয়ে নিজেকে আমার এখন সৌভাগ্যবান মনে হচ্ছে। আই লাভ ইউ তারা। এই বলে সিদ্ধু তারাকে চুমু দিলে তারার চোখে জল টলমল করে ওঠে। এদিকে মাস্টারের টিম সিদ্ধুর লোকেশন খুঁজে পাচ্ছে না এবং সিদ্ধুর গাড়িটাকেও ট্র্যাক করতে পারছে না। এসব শুনে মাস্টার বলে সিদ্ধু এই গেমে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তাই যে করেই হোক তাকে আমাদের খুঁজে বের করতে হবে।
তো সবাই তার প্রতি আরো বেশি সতর্ক হও, কারণ সে এখন প্রেমে পাগল হয়েছে। সিন পরের দিন জঙ্গলের মাঝে একটি আউট হাউসে আসলে দেখি সিদ্ধু মাস্টারের থেকে লুকাতে তারাকে নিয়ে এই নির্জন আউট হাউসে চলে এসেছে। জায়গাটা দেখে তারা অবাক হয়ে বলে, সিদ্ধু তুমি এই জায়গাটা সম্পর্কে কিভাবে জানতে? সিদ্ধু বলে, এসব নিয়ে না ভেবে চলো আমরা এই সুন্দর মুহূর্তকে উপভোগ করি। এরপর দুজনে মিলে একটি রোমান্টিক গানের মধ্যে দিয়ে এই নির্জন প্রকৃতিকে উপভোগ করতে থাকে। তো এদের এসব রোমান্স গুলো পই পই করে সব কয়টা দেখাতে তো মন চাচ্ছে, বাট এসব দেখলে সিঙ্গেল বান্দারা কলিজায় আঘাত পাবে। তাই চলুন এসবই মনোযোগ না দিয়ে রোমান্সকে গুল্লি মেরে সামনের কাহিনীতে এগোই। তো এরা একদিন বাহিরে এভাবে বসে আছে, হঠাৎ এদের উপরে হামলা হয়। তখন সিদ্ধু দেখে গেম মাস্টারের পাঠানো গুন্ডাগুলো এখানেও পৌঁছে গেছে। ব্যাস সিদ্ধুর মেজাজ বিগড়ে যায় ও সিদ্ধু এক এক করে সবাইকে দাঁত ফেলা ছিলতে থাকে। তো কেলানি খেয়ে সবাই এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেলে সিদ্ধু ভাবতে থাকে, গেম মাস্টার তো তার এই লোকেশন সম্পর্কে কিছুতেই জানার কথা না, সে এত কিছু জানে কিভাবে? কে এই গেম মাস্টার? তো সিদ্ধু এসব নিয়ে ভাবতে থাকলে তারা দৌড়ে এসে সিদ্ধুর কাটা জায়গায় ব্যান্ডেজ করে দেয় ও বলে, এবারের মতো আমরা বেঁচে গেছি, কিন্তু আগামীকাল আবার কেউ না কেউ আমাদের দরজায় চলে আসবে। যদি কালকে ওরা গুলি করে তোমাকে মেরে ফেলে তখন আমার কি হবে? এসব শুনে সিদ্ধু বিরক্ত হয়ে তারাকে চুপ থাকতে বললে তারা বলে, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপদে আছো? সিদ্ধু বলে, তারা তুমি জানো না আমি কে? আমি বিপদে নেই, আমি নিজেই একটা বিপদ। তুমি কি মনে করছো ওই হারামি আবার আমার দরজায় আসার অপেক্ষা করব? না, আমি নিজেই ওর দরজায় গিয়ে কড়া নাড়বো। সিদ্ধুর মুখে এসব ভয়ানক কথা শুনে তারা রীতিমতো অবাক হয়ে সিদ্ধুর দিকে চেয়ে থাকলে সিন চলে আসে সিদ্ধুর অতীতের ঘটনায়। সিদ্ধু বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়। এরপর থেকে মা আমাকে অনেক আদর যত্নে বড় করেছিল। সে কখনো আমায় বাবার অভাবটা অনুভব করতে দিত না। কিন্তু হঠাৎ একদিন আমার দাদা আমার মাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মা আমাকে কথা দিয়েছিল যতদিন সে বেঁচে থাকবে আমাকে ছেড়ে কোথাও যাবে না। এটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন জানতে পারি আমার মা আমাকে একা ফেলে কাউকে বিয়ে করে নিয়েছে। সেই দিন থেকে আমি পুরোপুরি একা হয়ে পড়ি ও আমার মায়ের প্রতি আমার ঘৃণার জন্ম নেয়। আমি ধীরে ধীরে যতই বড় হচ্ছিলাম এই ঘৃণা আমাকে ততটাই হিংস্র করে তুলছিল। কেউ আমার পরিবারকে নিয়ে বাজে কথা বললে আমি পশুর মতো হিংস্র হয়ে যেতাম। একদিন একটা মাতাল ছেলে আমার পরিবার নিয়ে বাজে কথা বললে আমি তাকে রাগের মাথায় কুপিয়ে একদম হত্যা করে ফেলি। বিষয়টা আমার দাদা জানতে পারলে ঘাবড়ে যায়, কারণ সামনে আমার অনেক বড় ভবিষ্যৎ পড়েছিল। তাই দাদা সেই ছেলেকে হত্যার দোষটা নিজের ঘাড়ে নিয়ে আমাকে গ্রাম থেকে পালিয়ে দেয়। সেই সাথে দাদা বলে আমি যেন আমার অরিজিনাল নামটা পরিবর্তন করে শহরে এসে নতুন জীবন শুরু করি এবং এই ভয়ানক অতীতকে সারা জীবন সবার থেকে গোপন রাখি। সিন বর্তমানে আসে। সিদ্ধু ইমোশনাল হয়ে তারাকে বলে, পুলিশ আমার দাদাকে ধরে নিয়ে যাওয়ার 1 বছর পরেই আমার দাদার জেলে হার্ট অ্যাটাকে মারা যায়। যে মানুষটি আমাকে নতুন জীবন দিয়েছিল আমি তাকে শেষবারের মতো দেখতেও পারিনি। এসব শুনে তারা সিদ্ধুকে সান্ত্বনা দিলে সিদ্ধু বলে, আমি আমার এই অতীত সম্পর্কে তোমাকে ছাড়া আর কাউকে বলিনি, কারণ আমার মা আমাকে ফেলে চলে গেলেও তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে চাইছো। এজন্য তোমার ভালোবাসা আমার মায়ের ভালোবাসার থেকেও বড়। এটা শুনে তারা সিদ্ধুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় ও বলে, চিন্তা করো না সিদ্ধু, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সিন চলে আসে পরের দিন সকালে। সিদ্ধু ঘুম থেকে উঠে তারাকে ডাকতে থাকে, কিন্তু পুরো আউট হাউসে তারাকে খুঁজে পায় না। সিদ্ধু রুমের ভিতরে এসে তারার ভ্যানিটি ব্যাগটা খুললে সেখানে একটি ঔষধ আর একটি সাইকোলজিস্টের দেওয়া প্রেসক্রিপশন দেখতে পায়। সিদ্ধু সেই ওষুধ সম্পর্কে জানার জন্য তার ল্যাপটপে সার্চ দিতে গেলে গেম মাস্টার হঠাৎ করে সিদ্ধুর ল্যাপটপটি হ্যাক করে ফেলে ও সিদ্ধুকে মেসেজ দিয়ে বলে, আমি তোমাকে এই গেম থেকে বের হতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি, তাই এখন তোমার ভুলে তোমার ভালোবাসার মানুষটি মরতে চলেছে। তাকে বাঁচাতে চাইলে এক চাপো। সিদ্ধু সঙ্গে সঙ্গে এক চাপতেই সিদ্ধুর ফোনে একটা কল আসে। সিদ্ধু কলটি রিসিভ করলে গেম মাস্টার বলে, আমি তোমাকে গেমে ফিরিয়ে আনার জন্য একটা আয়োজন করছি। এই বলেই গেম মাস্টার সিদ্ধুর ল্যাপটপে ভিডিও কল দিলে সিদ্ধু দেখে তারাকে এরা বন্দি করে রেখেছে। এটা দেখে সিদ্ধু তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা বলে, সিদ্ধু প্লিজ, ওরা আমাকে মেরে ফেললেও তুমি ওদের কথা শুনবে না। মাস্টার সিদ্ধুকে বলে, তারাকে বাঁচাতে চাইলে আমার কথা মতো গেমে প্রবেশ করো। এটা শুনে সিদ্ধু তারাকে হারানোর ভয়ে বাধ্য হয়ে পরবর্তী লেভেল খেলতে রাজি হয়ে যায়। তখন মাস্টার বলে, ওকে, আমি তাহলে তারাকে পাঠিয়ে দিচ্ছি। এটা শুনে সিদ্ধু স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে কলটা কেটে দিতেই আমরা দেখি তারা কেন জানি নিজেই দড়িগুলো খুলে উঠে দাঁড়াচ্ছে এবং এদের সাথে বন্ধুর মতো কথা বলতেছে। এরপর তারা সেই অস্থির একটা স্টাইলে সিগারেট ধরালে এরা তারার অ্যাক্টিং দেখে খুশি হয়ে হাততালি দেয়। তার মানে তারা তাহলে এদের লোক। এইটা কোনো কথা? তো প্ল্যানটা সাকসেসফুল হওয়ায় মাস্টার তারার উপর খুশি হলে তারা মন খারাপ করে মাস্টারকে কিছু একটা বলতে ধরে। তখন মাস্টার বলে, আমি জানি তুমি কি বলতে চাইছো, কিন্তু তোমার কথার থেকেও অন্য কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই সেই কাজগুলোতে মনোযোগ দাও। এটা শুনে কেন জানি তারার মনটা খারাপ হয়।
তো মাস্টার তারাকে সিদ্ধুর কাছে পাঠিয়ে দিলে তারা সোজা সিদ্ধুর বাড়িতে আসে এবং নিজেকে আহত দেখানোর জন্য বুদ্ধি খাটিয়ে হাতগুলোকে একটু আহত করে। এরপর চোখে মুখে পানি ছিটিয়ে কান্না করতে করতে সিদ্ধুর কাছে আসে। বাট সিদ্ধু তো তারার প্ল্যান সম্পর্কে জানে না, তাই সে তারাকে ফিরে পাওয়ার আনন্দে অনেক খুশি হয়। তো তারা বলে, তাদের কথায় তুমি কেন রাজি হলে? সিদ্ধু বলে, সবার আগে আমার কাছে তুমি বড়, তাই তোমার জন্য আমি জীবনও বাজি রাখতে পারি। তারা বলে, প্লিজ সিদ্ধু, তুমি নেক্সট লেভেল খেলো না। সিদ্ধু বলে, না তারা, আমি গেম খেলবো, তবে তার দেওয়া নিয়মে নয়, এবার আমি আমার নিয়মে খেলে তাকে খুঁজে বের করেই ছাড়বো। এটা শুনে তারা একটু ঘাবড়ে যায়, কারণ সিদ্ধু মাস্টারের কাছে পৌঁছালে তো তারার সত্যিটাও বেরিয়ে আসবে। তাই তারা ঝটপট মেসেজ করে সিদ্ধুর প্ল্যান সম্পর্কে মাস্টারকে জানিয়ে দেয়। এমন সময় সিদ্ধু তারাকে মেসেজ করতে দেখে ফেললে তারা বুদ্ধি খাটিয়ে বলে, আসলে আমার মাঝে মাঝে মানসিক প্রবলেম হয়, তাই চিকিৎসা নিচ্ছি, তো এখন ওষুধ খাওয়া যাবে কিনা সেটা মেসেজ করে ডক্টরের থেকে জেনে নিলাম। সিদ্ধু বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমার ব্যাগে ওষুধটা দেখেছি। এটা শুনে তারা আবার সিদ্ধুকে জড়িয়ে ধরলে আমরা সিদ্ধুর ফেস রিয়াকশন দেখে বুঝতে পারি সিদ্ধুর মাথায় কিছু তো একটা চলতেছে। পরের দিন তারা মাস্টারের কাছে আসলে মাস্টার বলে, সিদ্ধু তোমার ব্যাগে ওষুধের পাশাপাশি আমার দেওয়া প্রেসক্রিপশন পেয়েছে। এখানে আমরা জানতে পারি এই লোকটি আসলে একজন সাইকোলজিস্ট, মানে সে একজন মানসিক রোগের ডক্টর। তো যাই হোক, মাস্টার বলে, সিদ্ধার্থ সেই প্রেসক্রিপশনের সূত্র ধরে আমার কাছে পৌঁছানোর আগেই তাকে আমাদের শেষ করে দিতে হবে, আর এই কাজটা শুধুমাত্র তুমিই করতে পারবে। এটা শুনে তারা তো শক খেয়ে যায়। মাস্টার তখন ইশারা দিয়ে বলে, কি তুমি এটা করতে পারবে না? তারা চুপ হয়ে থাকলে মাস্টার বলে, আমি সিদ্ধুর উপরে নজর রাখার জন্য তোমাকে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তার প্রেমে পড়ে গেছো, তাই তো? তারা বলে, হ্যাঁ, আমি মিথ্যা নাটক করতে গিয়ে সত্যি সত্যি সিদ্ধুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আপনি বলেছিলেন আপনি এসব করে সিদ্ধুর মানসিক রোগের চিকিৎসা করছেন, অথচ এখন এসে সেই সিদ্ধুকে হত্যা করতে চাচ্ছেন। আমার মনে হয় আপনার নিজেরই মানসিক প্রবলেম আছে। আমি সিদ্ধুকে সবকিছু বলে দিব যে আপনি তাকে হত্যা করতে চান। এই বলেই তারা রেগে মেগে সেখান থেকে চলে গেলে গেম মাস্টার শয়তানি মার্কে একটা হাসি দেয়। এদিকে সিদ্ধু বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠতেই রাস্তায় অর্জুনকে দেখে রীতিমতো শক খেয়ে যায়, কারণ তারা তো বলেছিল সে ওই দিন নিজের হাতে অর্জুনকে মেরেছে, তাহলে অর্জুন বেঁচে আছে কিভাবে? এটা জানার জন্য সিদ্ধু গাড়ি থেকে নেমে অর্জুনের দিকে যেতে ধরলে অর্জুন ভয়ে পালাতে শুরু করে। তখন সিদ্ধু অর্জুনকে ধাওয়া করে, বাট কিছু দূর যাওয়ার পর হঠাৎ হাতে আঘাত পাওয়ায় অর্জুনকে মিস করে ফেলে। সিদ্ধু তখন বাড়িতে এসে তারার বলা নানা কথা ও তার প্রতিটি আচরণ বিশ্লেষণ করতে থাকলে বুঝতে পারে তারা আসলে মাস্টারের টিমের লোক এবং তারা এতদিন তার সাথে ভালোবাসার নাটক করে যাচ্ছিল। তো সবকিছু ক্লিয়ার হওয়ার পর সিদ্ধু রাগে ক্ষোভে বাসায় বসে থেকে তারার ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এমন সময় তারাও আসে গেম মাস্টারের সব সত্য সিদ্ধুকে বলে দেওয়ার জন্য। তো সিদ্ধু হাতে আঘাত পেয়েছে দেখে তারা বলে, তোমার হাতে কি হয়েছে? সিদ্ধু বলে, বলবো, তার আগে টেবিলের উপর থেকে সাদা ব্যাগটা নিয়ে আসো। তারা ছুটে গিয়ে সেটা নিয়ে এসে বলে, এই পুরস্কার কেন? সিদ্ধু বলে, এটা তোমার অসাধারণ অভিনয়ের জন্য ছোট্ট একটা পুরস্কার, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি। এই বলে সিদ্ধু হাততালি দিতে থাকলে তারা বলে, প্লিজ সিদ্ধু, আমার কথা শোনো, তুমি আমাকে ভুল বুঝতেছো। দুম করে সিদ্ধু তারার গলা টিপে ধরে বলে, বল, কে তোকে দিয়ে এসব করাচ্ছে? তারার দম বন্ধ হওয়ার মতো অবস্থা হলে সিদ্ধুকে মেরে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন সিদ্ধু আবার তারাকে মেঝেতে ফেলে দিয়ে গলা টিপে ধরে বলে, বল, এই গেম মাস্টার কে? আবার তারার দম বন্ধ হওয়ার মতো অবস্থা হলে তারা কোনো রকমে আবার নিজেকে ছাড়িয়ে নেয়। আবার সিদ্ধু তার গলা টিপে ধরে বলে, বল, কেন তুই আমার সাথে এসব করছিস? আরে ভাই, তুই বারবার গলাটা টিপে ধরার পরই প্রশ্নগুলো কেন করছিস? ও তাহলে বলবে কিভাবে? সেটাও না হয় ঠিক ছিল। এবার তো তারাকে পুরো পানিতেই ডুবিয়ে ধরে প্রশ্নগুলো করতেছে। ঠেলা তারা সত্যটা যে বলবে সেই সুযোগটাই তো পাচ্ছে না। ওদিকে গেম মাস্টার গোপন ক্যামেরায় এসব দেখে মজা নিতে থাকে। তো সিদ্ধু তারাকে পানি থেকে তুলে আবার জিজ্ঞেস করে, বল, এই গেমের পিছনে কে আছে? তারা এবার দুম করে বলে ওঠে, এই সব কিছুর পিছনে তোমার মা আছে। এটা শুনতেই সিদ্ধুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মুহূর্তের মাঝে সিদ্ধু যেন থমকে যায়, কারণ এত বছর পর কেন তার মা ফিরে আসলো আর কেনই বা তার এভাবে ক্ষতি করতে চাইছে। তো সবকিছু ক্লিয়ার ভাবে জানার জন্য সিদ্ধু এবার তারাকে চেয়ারের সঙ্গে বেঁধে তার সামনে বসে পড়েও বলে, সত্যি কথা বল, না হলে তোকে মেরে ফেলবো। তারা কান্না করতে করতে বলে, তোমার মায়ের মতে তুমি মানসিক ভাবে ডিস্টার্ব একজন মানুষ, তাই তোমার মা তোমার ট্রিটমেন্ট করার জন্য বিখ্যাত সাইকোলজিস্ট মাদান মোহনকে হায়ার করে। এদিকে আমি সাইকোলজিস্ট হওয়ার জন্য মাদান মোহনের কাছে ট্রেনিং নিচ্ছিলাম, তখন মাদান স্যার এই দায়িত্বটা আমাকেই দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়ে দেয়। বিশ্বাস করো সিদ্ধু, তোমার কাছে আমার পরিচয়টা মিথ্যা ছিল, বাট তোমার প্রতি আমার ভালোবাসাটা কিন্তু সত্য ছিল। সিদ্ধু রাগের মাথায় তারাকে গান পয়েন্ট করে বলে, এসব নাটক বন্ধ করে বল, আমার মা কেন আমার জীবনে ফিরে আসলো? এটা শুনে তারা কিছু বলতে যাবে, ঠিক তখনই সিদ্ধুর রুমে টেলিফোন বেজে ওঠে। তারা বুঝতে পারে গেম মাস্টার কলটা করেছে, তাই তারা বলে, প্লিজ তুমি আমার কথাগুলো সব না শুনে কলটা ধরো না। কিন্তু সিদ্ধু তারার কথায় গুরুত্ব না দিয়ে কলটা রিসিভ করে বলে, তারা যা বলছে তা কি সত্যি? মাস্টার বলে, ও
তাহলে ও সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ, এসবের পিছনে তোমার মা অর্চনাই আছে। তোমাকে হত্যা করাই তার একমাত্র লক্ষ্য, কারণ সে এখন সম্ভ্রান্ত একজন কোটিপতি। এখন যদি মিডিয়া জেনে যায় যে তার ছেলে একজন খুনি, তাহলে তার রিপুটেশন নষ্ট হবে। এটা শুনে সিদ্ধু রেগে মেগে বলে, তার জন্য আমি একজনকে খুন করেছিলাম, এখন বলো সে কোথায়? আজ আমি তাকেও খুন করব। গেম মাস্টার তখন সিদ্ধুকে তার মায়ের লোকেশন পাঠিয়ে দিলে সিদ্ধু তার মাকে হত্যা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মাদন মোহন সিদ্ধুর মাকে সিদ্ধুর সাথে দেখা করানোর জন্য সেই লোকেশনে নিয়ে আসলে সিদ্ধুর মা এটা ভেবে অনেক খুশি হয় যে যাক, বহু বছর পর আজ তার ছেলে তার কাছে ফিরে আসতেছে। তাই সিদ্ধুর মা অধীর আগ্রহে তার ছেলের আসার অপেক্ষা করতে থাকে। ওদিকে সিদ্ধু গেম মাস্টারের দেওয়া লোকেশনে আসলে দেখে এটা সেই লোকেশন যেখানে সিদ্ধু ছোটবেলায় তার মায়ের জন্য একটি ছেলেকে হত্যা করেছিল। পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ায় মায়ের প্রতি সিদ্ধুর রাগ একদম চরম লেভেলে পৌঁছে যায় ও সিদ্ধু তার মাকে খুন করার জন্য রেগে মেগে ভিতরে চলে আসে। সিদ্ধুকে দেখতেই সিদ্ধুর মায়ের ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে এবং সে ভালোবেসে সিদ্ধুকে কাছে ডাকে। বাট সিদ্ধু তার মায়ের কথায় কান না দিয়ে সোজা তার মায়ের দিকে গান পয়েন্ট করে। হঠাৎ সিদ্ধুর এমন আচরণে সিদ্ধুর মা অবাক হয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি সব ভুলে এখানে আমাকে ক্ষমা করতে এসেছ, কিন্তু তুমি তো দেখছি অতীতের সেই ঘটনাটা এখনো আঁকড়ে ধরেই আছো। ঠিক আছে, আমি মরলেই যদি তোমার সকল ঘৃণা দূর হয়, তাহলে আমাকে মেরে তোমার অপরাধী হওয়ার দরকার নেই, আমি নিজেই নিজেকে শেষ করে দিচ্ছি। এই বলেই সিদ্ধুর মা সিদ্ধুর থেকে পিস্তলটি কেড়ে নিয়ে নিজের মাথায় গুলি করে। আর সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি সিদ্ধু যখন গেম মাস্টারের কথায় তার মাকে খুন করতে যাচ্ছিল, তখন তারা সিদ্ধুকে থামানোর জন্য দুম করে তার হাতটা কেটে ফেলে ও বলে, দাঁড়াও সিদ্ধু, আমার ভালোবাসা তুমি বিশ্বাস করো বা না করো, কিন্তু তোমার মায়ের ভালোবাসা তোমাকে বিশ্বাস করতেই হবে। এই বলে তারা সিদ্ধুকে সব ঘটনা খুলে বলতে শুরু করলে সিন কিছুদিন আগের ঘটনায় চলে যায়। মানে সিদ্ধুর মা সর্বপ্রথম যেদিন ডক্টর মাধানের কাছে এসেছিল সেই দিনের ঘটনায়। তো সিদ্ধুর মা তার ছেলে সিদ্ধুর ব্যাপারে সবকিছু মাধানকে খুলে বলার পর বলে, বাবা আমাকে বলেছিল আমি যদি বিয়ে করি তাহলে আমার সঙ্গে সিদ্ধুর ভবিষ্যৎটাও সুন্দর হবে, সেই সাথে সিদ্ধু একটা বাবাও পাবে, এই জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের পর জানতে পারি আমার নতুন হাজবেন্ড সিদ্ধুকে মেনে নিবে না। এটা জানার পরে আমি অনেক কষ্ট পাই। বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল তিনি সিদ্ধুকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে বলবে। এটা শুনে আমি আশ্বস্ত হয়ে সেই দিন সিদ্ধুকে রেখে চলে গিয়েছিলাম। কিন্তু এদিকে গ্রামবাসীদের কটু কথায় সিদ্ধু মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় ও আমার প্রতি তার চরম ঘৃণা তৈরি হয়। এর মাঝেই একদিন শুনি সে রাগের মাথায় আমার জন্য একটি ছেলেকে হত্যা করেছে এবং ওর দাদা ওকে বাঁচানোর জন্য দোষটা নিজের ঘাড়ে নিয়ে ওকে গ্রাম থেকে পালিয়ে দিয়েছে। এটা শুনে ডক্টর মাধান কেন জানি অবাক হয়ে বলে, ওর দাদার নাম কি ছিল? সিদ্ধুর মা বলে, সূর্যনারায়ণ। নামটি শুনে মাদন মোহন কিছু একটা ভাবতে থাকলে সিদ্ধুর মা বলে, 1 বছর পরে আমি যখন এসব শুনে গ্রামে ফিরেছিলাম তখন জানতে পারি সিদ্ধুর দাদা জেলে হার্ট অ্যাটাকে মারা গেছে। এরপর থেকে আমি সিদ্ধুকে অনেক বছর হলো খুঁজে বের করার চেষ্টা করছিলাম। একদিন ব্যবসার কাজে এই শহরে এসে জানতে পারি সিদ্ধার্থ এই শহরে লুপ গেম কোম্পানিতে জব করে। আমি ভেবেছিলাম যে সে হয়তো অতদিনের অতীতের ট্রমা কেটে উঠেছে, কিন্তু আমি দেখি না, সে এখনো আগের মতোই অসহায় জীবনযাপন করে, যা দেখে আমার ভীষণ খারাপ লাগে। আমি চাই আপনি সাইকোলজিক্যাল চিকিৎসার মাধ্যমে সিদ্ধুকে স্ট্রং করে তুলুন এবং তাকে লড়াই করে বেঁচে থাকতে শেখান। যদি তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমাকে মরতেও হয় আমি তাতেও রাজি। সবকিছু শুনে মাধান হেসে বলে, এই চিকিৎসার জন্য কাউকে মরতে হবে না, আমি নতুন পদ্ধতিতে সিদ্ধুর চিকিৎসা করব, যে চিকিৎসার নাম হবে রিয়েল টাইম সাইকোলজিক্যাল গেম। তবে এর জন্য আমাদের একটা টিম তৈরি করতে হবে এবং সিদ্ধুর প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে হবে। আর এই দলের নেতৃত্বে থাকবে আমার ছাত্রী তারা। এরপর ডক্টর মাদন মোহন এই গেমের মাধ্যমে সিদ্ধুর চিকিৎসা শুরু করে দিলে সিদ্ধুর মা তার সব কয়টি গেম দেখতে থাকে। তো এভাবেই সিদ্ধু গেম খেলার মাধ্যমে যখন নিজেকে স্ট্রং করে তোলে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে, তখন সিদ্ধুর মা খুশি হয়ে সিদ্ধুর সঙ্গে দেখা করতে চায়। কিন্তু ডক্টর মাধান সিদ্ধুর মাকে সিদ্ধুর সঙ্গে দেখা করতে নিষেধ করে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলে। সিন এখান থেকে পিছনের ফ্ল্যাশব্যাকে ফেরে। তারা সিদ্ধুকে বলে, এরপর থেকে মাধান এই পুরো গেমটাকে নিজের মতো করে ঘুরিয়ে ফেলে এবং সঠিক সময়ের কথা বলে তোমার মায়ের প্রতি তোমাকে আরো বেশি হিংস্র করে তোলে। জানি না তিনি এই কাজটা কেন করছেন, কিন্তু আমি যখনই তোমাকে সবকিছু বলে দিতে চাইলাম তিনি তখনই তোমার কাছে আমাকে প্রতারক বানিয়ে দিল। এসব শুনে সিদ্ধু তারার কাটা হাতটা বেঁধে দিয়ে তার কপালে একটা চুমু দেয় আর সিন বর্তমানে আসে। আমরা দেখি সিদ্ধুর মা নিজের মাথায় গুলি করতে পারেনি, তার আগেই সিদ্ধু তাকে বাঁচিয়ে নিয়েছে। তো সিদ্ধু তার সমস্ত ভুল বুঝতে পেরে তার মায়ের কাছে ক্ষমা চাইলে সিদ্ধুর মা ইমোশনাল হয়ে সিদ্ধুকে জড়িয়ে ধরে আর এত বছর পরে মায়ের ভালোবাসা পেয়ে সিদ্ধু অঝরে কান্না করতে থাকে। তো সিদ্ধু বলে, মা তুমি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছো। তুমি যে সাইকোলজিক্যাল ডক্টরের কাছে গিয়েছো সে আসলে একদম সাইকো কিলার,
ব্যাস এটা শোনা মাত্রই ডক্টর মাধান মোহন হাততালি দিতে দিতে বেরিয়ে এসে বলে, ঠিক বলেছিস, আমি সাইকো, তবে তুই আমাকে সাইকোতে পরিণত করেছিস। এটা শুনে সিদ্ধু ও সিদ্ধুর মা তো অবাক। মাধান বলে, সিদ্ধু 15 বছর আগে যে ছেলেকে হত্যা করেছিল সে আর কেউ নয়, সেটা আমার ছেলে ছিল। কিন্তু আমি জানতাম না ওর দাদা ওকে রক্ষা করতে দোষটা নিজের ঘাড়ে নিয়েছিল। এই জন্য আমি ওর দাদাকে জেলের ভিতরে হত্যা করে সেটাকে হার্ট অ্যাটাক সাজিয়েছিলাম। এই কথা শুনে সিদ্ধু ও সিদ্ধুর মা তো পুরো শক খেয়ে যায়। মাধান বলে, আমি ভেবেছিলাম আমি হয়তো আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলেছি, কিন্তু যখন জানতে পারলাম আমি ভুল ছিলাম, মূল খুনি তো সিদ্ধু, তখনই আমি নতুন এই প্ল্যান সাজাই। আমি চাইলে নিজেই সিদ্ধুকে হত্যা করে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারতাম, বাট এতে সিদ্ধু সেই কষ্টটা পেত না যে কষ্টটা আমি আমার ছেলেকে হারিয়ে পেয়েছি। তাই চেয়েছি ও যেন ওর হাতেই ওর মাকে হত্যা করে, বাট আমার প্ল্যানটা শেষে এসে ভেস্তে গেল। তাই এখন আমি ছেলের সামনে আগে মাকে মারবো, এরপর ছেলেকে। এই বলে মাধান তার লোকজনকে ইশারা করলে তারা অস্ত্র নিয়ে সিদ্ধুর মাকে মারতে আসে। তখন সিদ্ধু তার মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ালে মাধান সিদ্ধুকেই আগে মারার অনুমতি দিয়ে সেখানে বসে পড়ে। বাট সিদ্ধুকে মারতে গেলে উল্টো সিদ্ধুই এক এক করে সবাইকে বেধড় মারতে শুরু করে। অসহায় সিদ্ধুর এমন পরিবর্তন দেখে সিদ্ধুর মা তো মহা খুশি, কারণ সে সিদ্ধুর এই পরিবর্তনটাই চাইছিল। তাই সিদ্ধুর মা সিদ্ধুর অ্যাকশন দেখে গর্বিত হয়ে সেই অস্থির স্টাইলে বেঞ্চের উপরে বসে পড়ে এবং মাধানকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয়, এবার খেলা তুই দেখ। এরপর সিদ্ধুর উড়াধুরা অ্যাকশন চলতে থাকে আর সিদ্ধুর মা বসে বসে সেসব এনজয় করতে থাকে। তো সিদ্ধু সবাইকে কুপকাত করে তার মায়ের দিকে তাকালে তার মা খুশি হয়ে বলে, পুরোই অস্থির। এটা দেখে মাধান উঠে এসে বলে, আমার চিকিৎসা দেখি তোমাকে দারুণ সাহসী করে তুলেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমার সঙ্গে একটা শেষ লেভেল খেলে দেখাও। এই লেভেলে যে হারবে সে মরবে। এটা শুনে সিদ্ধু খাড়ার উপরে রাজি হলে দেখি মাধান 2টি পিস্তল খুলে তাদের দুজনের সামনে রেখে দিয়েছে। যে আগে তার পিস্তলটা সাজিয়ে অপরজনকে গুলি করতে পারবে সে জিতে যাবে। তো সময় স্টার্ট হলে দুজনেই তাদের পিস্তল সাজাতে লেগে পড়ে। এই বুঝি মাধান আগে সাজিয়ে ফেললো ও সিদ্ধুকে গুলি করে দিল। এর মাঝেই সিদ্ধু ফটাফট তার পিস্তলটা সেটিং করে ফেলে ও চট করে মাধানের দিকে তাক করে। এটা দেখে মাধান তো পুরো শক। সিদ্ধু বলে, ভয় নেই, আমি আপনাকে মারবো না, বরং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার মায়ের সঙ্গে একত্রিত করে দেওয়ার জন্য। এই বলে সিদ্ধু পিস্তলটা রেখে দিতেই মাধান সিদ্ধুর মায়ের দিকে গান পয়েন্ট করে। লেও ঠেলা। সিদ্ধু ও সিদ্ধুর মা দুজনেই তো শক। ঠিক তখনই তো সিদ্ধু অবাক হয়ে মাধানের লাশটা দেখতেছে। এমন সময় পিছন থেকে একজন মারতে আসতেই লে বেটা পুরো ছক্কা। সিদ্ধু দেখে এটা তারা। তো তারা খুশিতে গুলগুলা হয়ে ছুটে এসে সিদ্ধুকে জড়িয়ে ধরলে সিদ্ধুও খপ করে তারাকে বুকে জড়িয়ে নেয়। দুজনের জড়াজড়ি দেখে সিদ্ধুর মা বুঝে যায় এই সেরেই তার ব্যাটার বউ হতে চলেছে। তো ব্যাটার একাকী জীবন এবার রোমান্সে ভরপুর হতে চলেছে দেখে সিদ্ধুর মা মনে মনে ভীষণ খুশি হয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি দেখতে দেখতে যখন শেষ পর্যন্তই চলে এসেছেন, তার মানে মুভিটি আপনার ভালো লেগেছে, অথবা আমার এক্সপ্লেইন আপনার ভালো লাগে। তো যদি তাই হয় তাহলে ভিডিওতে এখনো লাইক দেননি কেন? এমনি এমনি পিরিত দেখালে হবে না, লাইক দিতে হবে, বুঝেছেন? আর মনের কথা মনে রাখলে হবে না, কমেন্ট করে জানিয়ে দিতে হবে ভিডিওটি কেমন লেগেছে। আর সবচেয়ে উপকার হয় যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।